একটা প্রশ্ন তো ফ্রিকুয়েন্টলি সবাই আমাকে বলছেন যে আপনি কিন্তু ভারতীয় গণতন্ত্রের এগেনস্টে খুব উল্টোপাল্টা কথা বলছেন, গণতন্ত্রের এগেনস্টে উল্টোপাল্টা কথা বলছেন। কারণ এই নয় যে আমি আমেরিকান গণতন্ত্রকেও ছাড় দিচ্ছি। আমেরিকান গণতন্ত্র অবভিয়াসলি ভারতের থেকে কিছুটা তো বেটার, যেখানে ডিভিশন অফ পাওয়ার অনেকটাই বেশি। তাও দেখুন না, ট্রাম্পকে কি আটকাতে পারছে? কিছু পারছে না। তো একটা ব্যাপার হচ্ছে, ট্রাম্প মানে নিজের দেশের লোকেদের থেকে অন্য দেশের লোকেদেরও স্ক্রু করছে বেশি। ইন্ডিয়ার হয়তো সেই বাইরের দেশের লোকজনকে অতটা করার ক্ষমতা নেই বলে নিজের দেশের লোকজনকেই বেশি টাইট দিচ্ছে, সেটা অন্য ব্যাপার। দেখুন, গণতন্ত্র হচ্ছে পৃথিবীর প্রথম সিস্টেম। এই নয় যে রাজতন্ত্র থেকে গণতন্ত্র হয়েছে। এভরিবডি নোজ দ্য হিস্ট্রি রংলি। প্রত্যেকে ইতিহাস খুব ভুল জানে। পৃথিবীর প্রথম সভ্যতা তৈরি হয় মেসোপটেমিয়াতে বা ধরুন হরপ্পাতে। সেসব জায়গায় কী ছিল? গণতন্ত্রই ছিল। কিন্তু হরপ্পার পলিটিক্যাল স্ট্রাকচার নিয়ে আমরা খুব একটা বেশি জানতে পারি না। শুধু এটা বোঝা যায় যে এটা একটা ইগালিটেরিয়ান কমিউনিস্ট টাইপের সোসাইটি ছিল। কিন্তু ইন্টারেস্টিংলি আমরা যেটা খুব ভালো করে পলিটিক্যাল স্ট্রাকচার নিয়ে জানি সেটা হচ্ছে মেসোপটেমিয়া এবং ওই লেভেন্থ অঞ্চলের জিনিসটা, লেভেন্থ অঞ্চলের যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, সেখানে আমরা যদি দেখি যে মানব সভ্যতার আদিতে কিন্তু গণতন্ত্রই ছিল। তারপর আস্তে আস্তে সেটা রাজতন্ত্র হয়ে গেছে, কারণ গণতন্ত্র কাজ করেনি, সোজা কথা। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি ইউরোপ এবং ইউএসএর কনসেপ্টে আসি, আজকে পৃথিবীতে এত গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন কারণ ইউএসএতে গণতন্ত্র আছে। কারণ ইউএস প্রমাণ করে দিয়েছে লাস্ট 250 বছরে একটা ফাংশনাল গণতন্ত্র পসিবল, একটা শক্তিশালী গণতন্ত্র, একটা গণতান্ত্রিক দেশ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হতে পারে, পৃথিবীর সবাই কাহাতে পারে। দ্যাটস ওয়াই ইউএস ইজ দেয়ার। কিন্তু ইউএস কি গণতন্ত্রের জন্য শক্তিশালী, না ইউএস তার মানে ক্যাপিটাল স্ট্রাকচারের জন্য শক্তিশালী? সেই প্রশ্নটা কিন্তু অনির্ণায়ক। ওকে, এবার দেখুন, আমি সত্যি কথা বলতে কি, সিঙ্গাপুরে গেছি, দুবাই গেছি, কাতারে গেছি। এসব দেশগুলো তো স্বৈরতান্ত্রিক। এসব দেশগুলোর ডেভেলপমেন্ট অসম্ভব ভালো ডেভেলপমেন্ট দেখছি। অন দ্য আদার হ্যান্ড আপনি ভারতের কী অবস্থা, আমেরিকার কী অবস্থা, ক্যারিবিয়ানের অনেক কটা দেশ যেগুলো অ্যাকচুয়ালি ফর্মার ব্রিটিশ কলোনি ছিল, এখন গণতন্ত্র, তাদের অবস্থাও দেখছি। প্রতিটা গণতান্ত্রিক দেশে যেটা মেজর সমস্যা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ধরুন নরেন্দ্র মোদী, তাকে তিনি দেশের জন্য কিছু উন্নতি করবেন, তার 90% তো চলে যায় যে ভোট চাইতে। মমতা ব্যানার্জি, তিনি পশ্চিমবাংলার জন্য কী করবেন, তার তো 95% এনার্জি চলে যাচ্ছে ভোটের জন্য। এটা তো একটা গণতন্ত্রের সমস্যা, যেটা চীনে নেই। চীনের কোন মন্ত্রীটাকে ভোটের জন্য সময় দিতে হয়? একজনকেও দিতে হয় না। তার জন্য ওরা পুরো ডেভেলপমেন্টে 100% ফোকাস করতে পারছে। আপনি ভেবে দেখুন, নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি যতই ওয়েল উইচিং হোক, যতই বুদ্ধিমান হোক, বা যদি ধরে নিয়ে যে তারা বেস্ট অফ দ্য বেস্ট, তাতেও তো তাদের পক্ষে কিছু করা সম্ভব না যদি 90% তারা ভোট চাইতে দেয় না। মানে তাদের সময় 90% যায় ভোট চাইতে, এবং ভোটের জন্য সমস্ত রকম, ভোট চাওয়ার জন্য সমস্ত রকম কূটনীতি, কূটকাচাল, অনৈতিক কাজকর্ম করতে 10% পাচ্ছে লোকজন ডেভেলপমেন্ট করতে। একটা সিস্টেম যেখানে পলিটিশিয়ান বা নেতারা মোটে 10% টাইম পায় দেশের ডেভেলপমেন্টের জন্য, বাকি 90% তাদের বিজি থাকতে হয় ভোট চাইতে, যুদ্ধে জিততে, গণতন্ত্রের যুদ্ধে জিততে, সেই দেশের কী সম্ভব? কিছু সম্ভব না। আর তারপর কি হচ্ছে সেটা হচ্ছে, এটা তো গেল একটা জিনিস। আর তারপর তো প্লেটো, দেখুন পৃথিবীর সেরা 3 দার্শনিক, সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, তিনজনই এথেনিয়ান গণতন্ত্র দেখেছিলেন, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট গণতন্ত্র। সেখানে দেখে তারা পরিষ্কার বলেছেন যে গণতন্ত্রের গণতন্ত্র হচ্ছে বেশ বাজে একটা জিনিস। কারণ গণতন্ত্রে যেসব নেতা তৈরি হয়, ম্যাক্সিমাম নেতা হচ্ছে যারা মোটামুটি ভালো ভালো মিষ্টি কথা বলিয়ে লোকজনকে ঠকাতে পারে, সোজা কথা। এবং এই জিনিসটা 250 বছর ধরে চলে আসছে সব গণতন্ত্র, সব গণতন্ত্রের জন্য চলবে। সুতরাং এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে ভারতবর্ষে যে হিন্দু মুসলমানে এত মানে স্ট্রিম ডিভিশন তৈরি হয়েছে, এটা মেজর কারণ গণতন্ত্র। ভোটে জিততে ধর্মকে কাজে লাগানো হচ্ছে। আজকে মুসলমান প্রধান দেশ সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, সেসব জায়গায় কেন হিন্দু মুসলমানের প্রবলেম হয়নি? সেখানে তো মুসলমান মেজরিটির মধ্যে 30-40% হিন্দু আছে। কী করে আছে? কী করে ভালো আছে? কেন হিন্দুরা আজকে একটা হিন্দু প্রধান দেশ ভারতবর্ষ ছেড়ে দিয়ে সব দুবাই গিয়ে টাকা জমাচ্ছে, দুবাইয়ে থাকতে চায়? আপনি দেখুন ভারতবর্ষ থেকে কজন হিন্দু দুবাই যেতে চাইছে? সবাই যেতে চাইছে। কেন যেতে চাইছে? কারণ বেসিক্যালি যে ওখানে তারা সুরক্ষা পাচ্ছে, ব্যবসা করার সুযোগ পাচ্ছে, ওখানে স্বৈরতন্ত্র আছে, ওটা একটা মুসলমান প্রধান দেশ, সেগুলোকে ম্যাটার করছে? করছে না। তাহলে, এবং সেম থিং ইজ ট্রু ফর সিঙ্গাপুর। সেটা সিঙ্গাপুরের জন্য একই অবস্থা। লোকের নাহলে সিঙ্গাপুরে যেতে চাইছে। তো ঘটনাটা হচ্ছে যেখানে যেখানে স্বৈরতন্ত্র। আর চায়না তো আমার প্রচুর বন্ধু আছে, ঠিক আছে, আমি বলবো যে চাইনিজ সিস্টেম ইজ মাচ বেটার। হ্যাঁ, কিছু রেস্ট্রিকশন আছে। এইভাবে আমি যে ভিডিও করছি সেটা হয়তো করা সম্ভব হবে না সিস্টেমকে করে। দ্য ফ্যাক্ট ইজ যে যদি একটা সিস্টেম মোটামুটি ভালো চলে, লোককে ব্যবসার সুবিধা দেয়, লোকে এসব নিয়ে মাথা ঘামাবো না যে তাকে রাজনীতি নিয়ে ভিডিও করতে হবে। রাজনীতি নিয়ে কি আর আমি ইচ্ছা করে ভিডিও করছি নাকি? ফ্যাক্ট ইজ আই ক্যান সি থিংস আর নট ওয়ার্কিং। I can see the things are not working. Not only working in India or not working in US also. মানে ইন্ডিয়াতেও কাজ করছে না, ইউএসএতেও কাজ করছে না, এটা বাস্তব ব্যাপার। এবার ব্যাপারটা দেখুন,
ব্যাপারটা হচ্ছে এই যে আমাদেরকে ছোটোবেলা থেকে বলা হয়েছে গণতন্ত্র মহান, কিন্তু কেন গণতন্ত্র মহান তার কারণ কিন্তু আমেরিকা। ইনফ্যাক্ট ভারতে যে গণতান্ত্রিক কাঠামো আসবে, এই যে আন্দোলনটা, এই যে কংগ্রেসের দীর্ঘদিনের আন্দোলন, তার একটা আদর্শ ভূমি ছিল যে আমেরিকা, কারণ আমেরিকা ব্রিটেন থেকে স্বাধীনতা পেয়ে গণতন্ত্র তৈরি করেছিল। এটা যদি না জানেন তাহলে আমি বলবো ভারতের ইতিহাসে মানে স্বাধীনতার ইতিহাসও আপনি কিছু পড়েননি। ওকে, এবং পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই যেখানেই স্বাধীনতার জন্য লোকে যুদ্ধ করেছে, স্বাধীনতা করে গণতন্ত্র এনেছে, সবার কাছে আমেরিকান কনস্টিটিউশন এবং আমেরিকান ডেমোক্রেসি ছিল আইডল। আর কিছুটা হয়তো ব্রিটিশের পার্লামেন্টারি সিস্টেম তারা ফলো করেছে, বাট ডেমোক্রেসি এসেনশিয়ালি, ডেমোক্রেসির সবচেয়ে বড় এক্সপেরিমেন্টাল গ্রাউন্ড আমেরিকা। এবার সেই আমেরিকাতে খোদ আমি বসে আছি লাস্ট 25 বছর ধরে, তো গণতন্ত্র দেখছি কী অবস্থা। হ্যাঁ, ডেফিনেটলি ইন্ডিয়ার থেকে বেটার অবস্থা, কারণ এখানে ডিভিশন অফ পাওয়ার খুব শার্প আছে, অর্থাৎ ডেফিনেটলি এর সবার কিছু আছে, সবার ক্ষমতা থাকে না, রেসপন্সিবিলিটি আছে, অ্যাকাউন্টেবিলিটি অনেক বেশি। কিন্তু তারপরেও তো দেখতে পাচ্ছি আমরা চীনের সাথে পারছি না, চীন অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রচুর ঢপবাজি চলছে। ভারতে তো ঢপবাজির তো লেভেলে চলে, আমেরিকাতেও খুব একটা কম কিছু চলে না, সেম। তো আপনি বলুন যে আমি তো গ্রাউন্ড লেভেলে দেখতে পাচ্ছি যে যে দেশগুলো স্বৈরতন্ত্র সেগুলো বেটার করছে, যে দেশগুলোতে মানে স্বৈরতন্ত্র মানে মানে পজিটিভ স্বৈরতন্ত্র। দেখুন, স্বৈরতন্ত্র মানে আবার তো নর্থ কোরিয়া, কিউবায় আছে যারা পুরো মুখ থুবড়ে পড়েছে, ভেনেজুয়েলা ছিল মুখ থুবড়ে পড়েছে। তো স্বৈরতন্ত্র মানে যে ভালো হবে তা কিন্তু নয়, কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে যেসব দেশগুলো মার্কেট ক্যাপিটালিজম অ্যাডপ্ট করেছে, যে স্বৈরতন্ত্র স্ট্রাকচার থাক কিন্তু মানুষের ব্যবসা করার স্বাধীনতা আছে, যেটা ফ্রেডরিক হায়াকের তত্ত্ব, আমার তত্ত্ব নয়, প্রতিটা জায়গায় দেখা যাচ্ছে সেটাই কিন্তু উন্নতির মাপকাঠি হচ্ছে। অতএব ফ্রেডরিক হায়াক এই প্রথম করে বলেছিল যে আমেরিকা, ইট ডাজন্ট ম্যাটার আমেরিকায় ডেমোক্রেসি থাকুক আর না থাকুক, আমেরিকা যতদিনের ক্যাপিটালিস্ট ফ্রি মার্কেট স্ট্রাকচার থাকবে আমেরিকা ভালো করবে। যেটা আমরা দুবাইয়ে দেখতে পাচ্ছি যে একটা দুবাই তো আমেরিকার থেকে আরও বেশি ফ্রি মার্কেট, অর্থাৎ দুবাই আমেরিকাকেও তত্তর করে ছাড়িয়ে চলে যাচ্ছে, রাইট? সো বটম লাইন হচ্ছে যে বেসিক্যালি একটা স্ট্রং পাওয়ার স্ট্রাকচার থাকা উচিত যারা এই ফ্রি মার্কেট ইকোনমিকে প্রোটেক্ট করবে এবং প্রত্যেকটা মানুষের ব্যবসাকে বাই ল প্রোটেক্ট করবে। কারণ ভালো কঠিন মানে যেমন আপনি দুবাই বিজনেস করতে চান, ইন্ডিয়ায় বিজনেস করতে চান, আপনি কোথায় প্রেফার করবেন? দুবাই। কেন প্রেফার করবেন? কারণ বেসিক্যালি দুবাইয়ের ল বিজনেসকে ভালো প্রোটেক্ট করে। ইন্ডিয়াতে আপনার কেউ টাকা মেরে দিক, আপনি কিছু করতে পারবেন না। দুবাই আপনার কেউ টাকা মারার সাহস পাবে না, মেরে দেয়, দুবাই টাকা মেরে দেয়, কিন্তু মুশকিল আছে, তাকে দুবাই ছেড়ে পালাতে হয়। ওকে, আমেরিকা তো টাকা মারা যায়, মুশকিল আছে। তো বিজনেসের বেসিক স্ট্রাকচারগুলো তো ইন্ডিয়া গণতন্ত্রের জন্য ডেভেলপ করতে পারছে না ঠিক করে, তো কী করবে? ইন্ডিয়াতে বিজনেস ওই জন্য চলে, তোর মতো করে চলছে। যে যে গ্রোথ পোটেনশিয়াল ছিল ইন্ডিয়া আজকে, চায়না আজকে $20 ট্রিলিয়ন, ইন্ডিয়া এখনও $5 ট্রিলিয়ন কোনো রকমে হচ্ছে, অর্থাৎ 4-5 গুণ চায়না পায়, ঠিক আছে? তো ইন্ডিয়া তো চায়নার মতো হতে পারতো। ইন্ডিয়ানদের বুদ্ধি কি চাইনিজদের থেকে কম নাকি? জাস্ট পলিটিক্যাল সিস্টেম, সেখানে আইনের শাসন আছে, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে, এখানে হচ্ছে না। নাহলে ইন্ডিয়ানরা চায়নার মতোই বা চায়নার থেকে ভালো করতে পারতো। আমি ধারণা সেটা পসিবল হবে হয়তো ভবিষ্যতে। সো থিঙ্ক অ্যাবাউট দিস যে ভারতের কি পোটেনশিয়াল আছে, আর গণতন্ত্রের জন্য সেই পোটেনশিয়ালটা কিন্তু নেওয়া যাচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে, আমি বহুদিন থেকে ভেবেছি যে গণতন্ত্রের নামে আমাদের কি মুরগি করানো উচিত। আমি বহু থেকে বলছি ঠিক আছে, গণতন্ত্রে আমরা কথা বলতে পারি, গণতন্ত্রে ভালো যে সাহিত্য সংস্কৃতি কবিতা বেশি তৈরি হয়, নো ডাউট যে গণতন্ত্র না থাকলে সাহিত্য সংস্কৃতি শিল্প বিকশিত হয় না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই গণতন্ত্র ছাড়া মানে ওই সাহিত্য সংস্কৃতি শিল্প এগুলো তৈরি হয় না, দের ইজ নো ডাউট। আমি আবার বলছি, কিন্তু মানুষ যেখানে খেতে পাচ্ছে না, ভারতের 97% মানুষের ঠিকঠাক বিস্কুট কেনার পয়সা নেই, হুইচ ইজ এ ট্রু ফ্যাক্ট, এটা আমার নয়, এর এফএমসিজি যারা বিস্কুট কোম্পানিগুলো বলছে এই অবস্থা আজকে ভারতবর্ষে। মানে তারা মানে একটা মানুষের যখন বিস্কুট কেনার বাজেট কমায়, বোঝাতে হবে যে তার পকেটে বিশাল টান পড়েছে। ওকে, দিস ইজ এ ভেরি গুড ইন্ডিকেটার যে মধ্যবিত্তের অবস্থা কীরকম আর কি। তো সেই রকম যখন অবস্থা, সেখানে আপনি কী বলবেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতের লোকগুলোকে চয়েস দিলে তারা দুবাই সিঙ্গাপুরের মতো অটোক্রেসি জায়গায় থাকবে না, ভারতে থাকবে। আপনি জিজ্ঞাসা করুন তারা কোথায় থাকবে? ম্যাক্সিমাম লোক তো থাকবে। ইনফ্যাক্ট যেসব যেসব লিবারালরা বলছে যে আপনি গণতন্ত্রের বিরুদ্ধে বলছেন, তারা যদি কালকে দুবাই যাওয়ার সুযোগ যায়, ওখানেই বসে যাবে। বলে তো লাভ নেই কিছু, প্র্যাকটিক্যাল হন।